মানে যেমন হচ্ছে যে আমরা এনজাইম সাবজেক্টে একটা দেখলাম যে আমাদের বডিতে যদি অতিরিক্ত এটিপি মানে এটিপির সংখ্যাটা বেড়ে যায় তো এটিপি ব্যালেন্স করার ক্ষেত্রে মানে অবভিয়াসলি এটা হচ্ছে আমরা করব রেগুলেশনে, আমরা এখনো সেই জায়গাটায় আসিনি, ঠিক আছে? জি ম্যাম। রেগুলেশন অফ এনজাইম, এক্স্যাক্টলি যেটা পড়াচ্ছিলাম। ধরো এই যে এই স্টেপটার প্রোডাক্টটা কি? এটিপি গ্লুকোজ 6 ফসফেট, ঠিক আছে? যখন এটিপির পরিমাণটা কমে যাবে বডিতে তখন কিন্তু সে সাবস্ট্রেট পাবে না। সাবস্ট্রেট না পেলে অবভিয়াসলি এই রিঅ্যাকশনটা কম হবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। কিন্তু ম্যাম আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের হচ্ছে এনজাইম সাবজেক্ট একটা এয়ারপোর্টস এনজাইম যে ফসফোফ্রুক্টোকাইনেজ। यस। এটা জি এটা এটিপির সঙ্গে এটিপি কে ভেঙে মানে এই ফসফোফ্রুক্টোকাইনেজটা ব্যবহার করা হয় আছে এটিপি কে ভেঙে এডিপি করে। তো এটার উদ্দেশ্যটা আসলে মানে এইখানে লেখা দেখছিলাম কিছুটা এমন যে যখন এটিপিটা এটিপির সংখ্যা বেড়ে যায় তখন ওটাকে ব্যালেন্স করার জন্য এটা কাজ করে ইয়াটা। কিন্তু দিন শেষে তো যখন আমার এই পুরো সাইকেলটা কমপ্লিট হচ্ছে তখন তো আমার এটিপির সংখ্যা আরো বেশি বেড়ে যাচ্ছে। তা তো অবশ্যই বেশি বেড়ে যাচ্ছে, এগুলো তো খুবই রেগুলেটেড প্রসেস, বুঝলো নাই? এখানে আমি বলি, এখানে কয়েকটা ঘটনা ঘটে। একটা হচ্ছে তোমাদের, আমি বুঝতে পারছি তোমরা মনে হয় ইয়েটা করতেছো, তাই না? অ্যালোস্টেরিক রেগুলেশন। জি ম্যাম। জি ম্যাম। করতেছো? জি ম্যাম। জি ম্যাম। ব্যাপারটা হচ্ছে কি, এই যে প্রত্যেকটা স্টেপ একটার সাথে একটা লিংক আপ। এক নাম্বার, এখন যে কোনো একটা এনজাইমকে যদি আমরা স্টপ করে দেই তাহলে কি হবে? পরবর্তী স্টেপগুলো আর হবে না। হবে না। জি ম্যাম আমি এটা বলছি। এখানে ধরো আমি এনজাইমটা অফ করে দিলাম, তাহলে এই স্টেপে গিয়ে এই স্টেপটাই তো হবে না, এই পর্যন্ত ফ্রুক্টোজ 6 ফসফেট পর্যন্তই প্রোডাক্ট স্টপ হয়ে যাবে। জি ম্যাম। বুঝাতে পেরেছি আমি? জি ম্যাম। এখন এটা এই পর্যন্ত স্টপ হবে, এটা পরবর্তী রিঅ্যাকশনগুলো আর কন্টিনিউ করবে না। আবার এমনও হতে পারে, তোমরা যেটা বলছো সেটা হচ্ছে একটা প্রসেসের রেগুলেশন। সবসময় মনে করবা প্রোডাক্টটা হচ্ছে সবসময় তার এনজাইমকে ইনহিবিট করে। কেন করে? যখন একটা প্রোডাক্ট, আমাদের বডির সবকিছু খুব ওয়েল ব্যালেন্স, কোনো কিছু বেশি হতে পারবে না, কোনো কিছু কম হতে পারবে না। যখন বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু গ্লাইকোলাইসিস হবে। এখন কখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে? যখন আমরা খাবো, এবং তাই না, খাবো এবং আমাদের যখন শক্তির প্রয়োজন হবে তখন হচ্ছে আমাদের গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে বডিতে। তারপর হচ্ছে কি, আমাদের গ্লুকোজটা ইয়ের জন্য আমাদের তখন কি তৈরি হবে? গ্লুকোজটা ভাঙবে, ভেঙে গ্লুকোজ হবে, ফ্রুক্টোজ হবে, এভাবে স্টেপ গুলো হতে থাকবে। তুমি যে কোশ্চেনটা করেছো যে একটা স্টেপ এটিপি রেগুলেশন ইউজ হয়, এই পর্যন্ত স্টেপ হয়ে থেমে যাবে যে এটিপির পরিমাণ, তখন এটিপিটাকে ভেঙে ফেললো, এটিপি হয়ে গেল। এইটাই বলছিলাম যে কোন জায়গায় গিয়ে থেমে যাওয়ার সম্ভাবনা বা কত সময় থেমে থাকে এই যে হতেই পারে, থেমে যেতেই পারে। জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। যদি থেমে যায় এবং পরবর্তীতে যে এনজাইমের কারণে ওটা বাধাগ্রস্ত ছিল এই এনজাইম যদি আবার আসে সেক্ষেত্রে কি এটা আবার চালু হয়ে যায় বা এরকম কিছু? এমন না যে তোমার শুধু এটা পুরোটাই একটা সাইকেল হবে। এখানকার ইন্টারমিডিয়েট স্টেপ গুলো কি অন্য কোনো কাজে লাগতেছে না? এগুলো প্রত্যেকটাই অন্য কাজে লাগতেছে। দেখো রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট গুলো কিন্তু কাজে লাগে, এমন না যে এগুলো শুধু এই কাজেই লাগে, বুঝছো? পরবর্তীতে যখন আমরাও রেগুলেশন পড়াবো টিসিএ সাইকেল, আমরা সাধারণত গ্লাইকোলাইসিসের রেগুলেশনটা দেই না, গ্লাইকোলাইসিস পড়াই নাই। টিসিএ সাইকেল আমরা রেগুলেশন করব, তখন দেখতে পারবা যে কিভাবে একটা এনজাইম কি কি ধারা ইনহিবিট হয়, কি কি ধারা আমি দেখাই। আমাদের একটা চ্যাপ্টারই আছে রেগুলেশন। এই যে একটা কাজ যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, ঠিক আছে? এখানে এনজাইমটা কাজ করছে পাইরুভেট হাইড্রোজেনাস কমপ্লেক্স, একটা গ্রুপ অফ এনজাইম। এই এনজাইমটা অ্যাক্টিভেট হচ্ছে কি কি দ্বারা? দেখো এএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট, কোয়ে, এনএডি, ক্যালসিয়াম, মানে এগুলো যখন থাকবে বডিতে, মানে বডিতে তো আছেই, মানে এগুলোর পরিমাণ যখন বেশি
বেশি থাকবে তখন হচ্ছে এই এনজাইমের অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, তার মানে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হওয়ার পরিমাণও বেড়ে যাবে। আবার ঠিক যখন উল্টা ঘটনা ঘটবে, যখন তোমার এগুলা কম কিন্তু NADH, লিপিডিক ফ্যাটি অ্যাসিড এগুলো বেশি থাকে বডিতে, তখন কি হবে, এই রিঅ্যাকশনটা কম হবে, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়েটা কম হবে, তাদের রেগুলেশনটা মানে কি হবে, মানে তারা হচ্ছে রেগুলেশনটা ইনহিবিশন হবে। রেগুলেশনটা কি ধরনের হবে, ইনহিবিশন হবে। আর এগুলো হলে কি হবে, অ্যাক্টিভেট হবে। এরকম ধরো এই জায়গাটা এখানে অ্যাসিটাইল কোয়ে পর্যন্ত, অ্যাসিটাইল কোয়ে এমন না যে শুধু এখানে ইউজ হয়, এইটুকু স্টেজের জন্য এইটুকু প্রযোজ্য। এরপরে দেখো অ্যাসিটাইল কোয়েতে কিছু থাকে রেগুলেটিং স্টেপ, একটা মেটাবলিক পাথওয়ে কিছুতে খুব রেগুলেটিং স্টেপ থাকে, তো ওই স্টেপগুলোর এনজাইমগুলো খুবই ইম্পর্টেন্ট। এই মেটাবলিজম এবং এনজাইম চ্যাপ্টারটা কিন্তু খুব মানে কি বলবো, খুবই ক্লোজলি রিলেটেড। আমি যেমন এনজাইম পড়াবো তেমনি ম্যাডামও দেখবা কিছু মেটাবলিজম পড়াবে, তাই না? জি ম্যাম। দুজনের পড়াই কিন্তু খুব, আমি অনেক জিনিস পড়াবো দেখবা যে তুমি বলবা যেগুলোতে এনজাইমে পড়িয়ে এসেছি, এই যে অ্যালোস্টেরিক রেগুলেশন, এখানে দেখো একটা, এগুলো তোমরা এনজাইমে পড়েছো না? জি ম্যাম। বা পড়ো নাই বা পড়বা। অ্যালোস্টেরিক রেগুলেশন, কোভ্যালেন্ট মেকানিজম, কোভ্যালেন্ট মডিফিকেশন কি? কোভ্যালেন্ট মডিফিকেশন কয় ধরনের হয়? ফসফোরিলেশন, ডিফসফোরিলেশন, তাই না? জি ম্যাম। জি ম্যাম। পড়েছো এগুলো এখনো? জি ম্যাম জি ম্যাম পড়ছি। হ্যাঁ, তাহলে তারপরে হচ্ছে তোমার অ্যালোস্টেরিক রেগুলেশন কি? মানে অ্যালোস্টেরিক রেগুলেশনটা কি? এনজাইমের অ্যাক্টিভ সাইট ছাড়া ভিন্ন কোনো সাইটে যদি অ্যাক্টিভেটর বা ইনহিবিটর বসে এনজাইমটাকে রেগুলেট করে সেগুলোকে আমরা কি বলি? অ্যালোস্টেরিক রেগুলেশন। সেই অ্যালোস্টেরিক রেগুলেটর হিসেবে কে কাজ করে? যে এটিপি বা এরা কাজ করতে পারে, হয়তো ইনহিবিটর বা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করতে পারে। আর কি কোশ্চেন আছে বলো? ম্যাম ম্যাম এইগুলোর মধ্যে কোনোটা রিভার্সিবল বা কোনোটা ইরিভার্সিবল, এগুলোর কি কোনো স্পেসিফিক কারণ আছে ম্যাম? হ্যাঁ, কারণ তো অবশ্যই আছে, এটা এনজাইমের উপর ডিপেন্ড করে বা এগুলোর অনেক ডিপ কারণ আছে, এত ডিপে আমরা আসলে এখন যেতে চাচ্ছি না। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আমরা তো এটাই মনে রাখি, কারণ এগুলোর অবশ্যই কারণ আছে, কেন কেন ইরিভার্সিবল এবং কেন রিভার্সিবল। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আর কিছু? ম্যাম 5 নাম্বার স্টেপ, ইন্টারকনভার্সন অফ দা ট্রায়োস ফসফেট। আচ্ছা, এটা তো ম্যাম মানে একটা রিভার্সিবল রিঅ্যাকশন, ডাইহাইড্রোঅক্সি অ্যাসিটোন ফসফেট থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট হচ্ছে। হ্যাঁ, কিন্তু ম্যাম আমরা কি গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে ডাইঅক্সি অ্যাসিটোন ফসফেট, অ্যাসিটোন ফসফেট তৈরি করতে পারি না? হ্যাঁ মানে রিঅ্যাকশনটা পারি। যেটা পারলে, জি ম্যাম, এটা যদি হয় সেক্ষেত্রে 6 নাম্বার স্টেপে তাহলে কি আমরা ম্যাম ডাইহাইড্রো অক্সি অ্যাসিটোন ফসফেট ইউজ করে কি এই বিক্রিয়াটা করা পসিবল? না না, এটা পারা যাবে না, বিক্রিয়া শুধু গ্লিসারলডিহাইড 3 ফসফেটই লাগে। হ্যাঁ, তোমরা যে বলেছো যে এটা হয় কিনা, অবশ্যই হয়, কিন্তু এটা ডিপেন্ড করে কিছু এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর, বুঝতে পেরেছো? জি ম্যাম। তোমার এনভায়রনমেন্ট কোন দিকে ফেভার করছে তার উপর ডিপেন্ড করে যে তোমার গ্লিসারলডিহাইড 3 ফসফেট রিঅ্যাকশনটা এদিকে যাবে না এদিকে যাবে। আই থিংক এগুলো কিন্তু তোমরা রিঅ্যাকশন বায়ো ফিজিক্যাল কেমিস্ট্রিতে একটু পড়ে আসার কথা। কোশ্চেন করছ না কেন ম্যাম? তা আমারে দৌড় বলতে ফিজিক্যাল কেমিস্ট্রিতে এগুলো কোন দিকে রিঅ্যাকশনের ফেভারেবল কন্ডিশন, যে কোন দিকে হলে কোনটা হয়, পড়েছো কি? না ম্যাম। আচ্ছা, যাই হোক, আমরা অত ডিটেইলসে যাব না, কিন্তু দুই দিকে যেগুলো দুই দিকে যাওয়ার সেদিকগুলো অবশ্যই দুই দিকে যাবে, কিন্তু ওইটা হচ্ছে রিঅ্যাকশনের কন্ডিশন, আশেপাশের এনভায়রনমেন্ট কোন দিকে ফেভার দিচ্ছে, ফেভার করছে সেটার উপর ডিপেন্ড করে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট হবে না গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হবে। এটা ডিপেন্ড করবে কি রিঅ্যাকশন কন্ডিশনের উপরে। তো এখানে হচ্ছে আমাদের ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটাই গ্লিসারলডিহাইড 3 ফসফেট হবে, কারণ এটাই আমাদের পরবর্তীতে কাজে লাগবে। জি ম্যাম। পরবর্তীতে এই স্টেপে আমাদের কাজে লাগবে, আমরা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে এই ঘটনাটা ঘটাতে পারবো। ঠিক আছে? জি ম্যাম।
আর কোনো কোশ্চেন? কিন্তু ম্যাম আপনি আরেকটা কথা বলছিলেন যে সেকেন্ড স্টেপের পরে ম্যাম আইসোমারাইজেশন যে একটা বিষয় হয়ে থাকে যে পরবর্তী স্টেপগুলোতে কাজে লাগবে ম্যাম, এই কথাটা ম্যাম আরেকবার যদি বুঝাতেন। মানে বুঝিনা ম্যাম রিঅ্যাকশনগুলো যে আইসোমারাইজ হয় আর কি, এই জিনিসটা। এই যে আমাদের প্রথম আসে, আমি রিঅ্যাকশন গুলো শর্টকাটে আবার একটু বলি, ঠিক আছে? জি ম্যাম। প্রথম হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। একটু ইন্ডিকেটর নিয়ে নিই। আচ্ছা, এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো, তাই না? জি ম্যাম। তার মানে এই যে 6 নাম্বার কার্বনের যে হাইড্রোক্সিল গ্রুপটা, এটাতে হচ্ছে ফসফোরাইলেশন হলো, এবং ফসফেট গ্রুপটা কোথা থেকে আসলো? কে দিল? এটিপি ফসফেট গ্রুপটা দিয়ে দিল। যে এটা কি হলো? এখানে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেট, মানে গ্লুকোজের সাথে 6 নাম্বার কার্বনে ফসফেট মলিকিউল যুক্ত আছে। আমরা পেলাম গ্লুকোজ 6 ফসফেট। এই এনজাইমটা কে করলো? হেক্সোকাইনেজ। এটা একটা ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন। এটাতে এটিপি লাগলো। এটিপি কেন লাগলো? এই যে ফসফেট গ্রুপটা প্রোভাইড করার জন্য। এখানে আয়ন হিসেবে ম্যাগনেসিয়াম আয়নের প্রয়োজন হয় রিঅ্যাকশনে। 2 নাম্বার স্টেপটা কি? 2 নাম্বারটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে। এই পুরো জিনিসটা হচ্ছে আইসোমারেজ এনজাইম। আইসোমার কি? একটা থেকে আরেকটার আইসোমারে কনভার্ট করে ফেলা। একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে কনভার্ট হয়ে যাওয়া। কি ধরনের চেঞ্জ এসেছে বলো তো? এখানে বলেছিলাম যে এই রিঅ্যাকশনটার খুব ইম্পর্টেন্ট একটা রোল আছে পরবর্তী রিঅ্যাকশন গুলো সম্পূর্ণ করার জন্য। কেন? এটা একটা অ্যালডিহাইড আর এটা একটা কিটোন। গ্লুকোজ 6 ফসফেট কি? অ্যালডিহাইড। এটা একটা অ্যালডিহাইড। শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। অ্যালডিহাইড একটা। গত ক্লাসে কিন্তু আমি অর্ধেক কথা তুমি শুনতেই শোনা পাওনি। জি ম্যাম, জি ম্যাম, এই জন্য প্রবলেম হইছে ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে অ্যালডিহাইড। গ্লুকোজ 6 ফসফেট একটা অ্যালডিহাইড এবং গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেট একটা কিটোন। তো এখানে যে ঘটনাটা ঘটে, এই যে দেখো অক্সিজেনটার সাথে এখানে কার কানেকশন, এখানে কার কানেকশন দেখো। এখানে হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে সরাসরি অক্সিজেনের কানেকশন, আর 2 নাম্বার কার্বনের সাথে আছে হাইড্রোক্সিল গ্রুপ। আর এখানে দেখো 2 নাম্বার কার্বনের সাথে অক্সিজেনের কানেকশন, আর 1 নাম্বারের সাথে কি আছে? হাইড্রোক্সাইড। এই জিনিসটাই আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পরবর্তী রিঅ্যাকশন গুলো ঘটানোর জন্য। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এখানে শুধু বলা হয়েছে দিস আইসোমারাইজেশন হ্যাজ এ ক্রিটিক্যাল রোল ওভারঅল কেমিস্ট্রি অফ গ্লাইকোলাইটিক পাথওয়ে। কেন গুরুত্বপূর্ণ সেটা দেখো। এরপরে দেখো পরে যে ফ্রুক্টোজ 6 ফসফেট, এটাকে আমরা কি করছি? এখানে আমরা 1 নাম্বার কার্বনে একটা ফসফেট গ্রুপ অ্যাড করছি। আগে তো 1 নাম্বার কোনো হাইড্রোক্সিল গ্রুপ ছিলই না, তাহলে আমরা ফসফেট কোথায় অ্যাড করতাম? যেহেতু এখন একটা 1 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিল গ্রুপ এসেছে, সেজন্য আমরা একটা ফসফেট গ্রুপ অ্যাড করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপের গুরুত্ব 3 নাম্বার স্টেপ হওয়ার জন্য, তাই না? এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট। দেখো দিস আইসোমারাইজেশন ইন দ্য প্রিভিয়াস রিঅ্যাকশন হেল্প দ্য ফসফোরাইলেশন দ্যাট অকার ইন দিস স্টেপ। বুঝে গেল? যেটার জন্য 1 নাম্বার কার্বনের একটা হাইড্রোক্সিল গ্রুপের প্রয়োজন ছিল, সেই হাইড্রোক্সিল গ্রুপটা আমরা পেয়ে গেলাম এই আইসোমারাইজেশনটার কারণে। এরপরে যে ঘটনাটা ঘটবে, এরপরে আমাদের এই ফ্রুক্টোজটা কি হবে? সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? 1 2 3 একটা হবে, 4 5 6 একটা হবে। দেখো এই যে 1 2 3 1 2 3 মিলে কি তৈরি করছে? গ্লিসারল দিয়ে 3 ফসফেট, অ্যাসিটোন ফসফেট। আর 4 5 6 মিলে তৈরি করছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। মানে এই যে আইসোমারাইজেশনটা হলো, যার ফলে এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের মধ্যবর্তী বন্ডটা ভেঙে যাওয়াটা খুব সহজ হয়ে গেল। তার মানে ওই যে আইসোমারাইজেশন, তার মানে এটা দুইটা গুরুত্ব আমরা পেলাম। একটা হচ্ছে 1 নাম্বার কার্বনকে ফসফোরাইলেট করতে পারলাম, 2 নাম্বার হচ্ছে এটাকে সমান ভাগ করে ফেলতে পারলাম। ম্যাম, হ্যালো, জি ম্যাম। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ
1,6 ফসফেট যখন হয়েছে তখন এটিপিটা এডিপি হয়েছে, সেখান থেকে ম্যাম তাহলে ওই যে 1 নাম্বার কার্বনটা হ্যাঁ 1 নাম্বার কার্বনটা ফসফোরাইলেট হয়ে গেছে। ফসফোরাইলেট হয়েছে। আর যখন ম্যাম 4 নাম্বার স্টেপে এখানে ম্যাম যখন ভাঙছে এটাতে কে কাজ করছে? ওখানে তো এটিপি কাজ করছে, এখানে কাজ করছে কি ম্যাম? অ্যালডোলেজ কাজ করেছে। অ্যালডোলেজ কাজ করছে। জি ম্যাম বুঝছি। এটা এখানে অ্যালডোলেজ এনজাইমটা এটাকে দুটো কার্বন তাহলে পরবর্তী ম্যাম বন্ড তাহলে উপরেও তো ম্যাম ওই যে ফসফো ফ্রুক্টোজ 1 যেটা ম্যাম CFK1 ওটা তাহলে কি কাজ করছে ম্যাম? কোনটা? ম্যাম যে এনজাইমটা স্টেপে হ্যাঁ যে এনজাইমটা ম্যাম এনজাইমটাই তো কাজ করছে। এটিপি তো শুধু প্রোভাইড ফসফেট গ্রুপটা। এনজাইম ছাড়া কি কোনো রিঅ্যাকশন হয়? কাইনেজ এনজাইমে থাকছে, তোমরা এনজাইমে পড়োনি? কাইনেজ এনজাইম মানে হচ্ছে ফসফেট গ্রুপকে ট্রান্সফার করা, মানে কাইনেজ এনজাইমটা হচ্ছে ট্রান্সফারেন্স গ্রুপের এনজাইম। এদের কাজ হচ্ছে কোনো কিছু ট্রান্সফার করা। সে এখান থেকে ফসফেট নিয়ে এখানে দিচ্ছে। ধরো আমি বলি একটা ঠেলা গাড়ির কাজ করছে আর কি, ধরো এখান থেকে এখানে তুমি একটা জিনিস নিবা, তোমার একটা জিনিস লাগবে না, কে নিবে? কেউ তো লাগবে, হয় কুলি লাগবে না হলে গাড়ি লাগবে। সেই গাড়িটা হিসেবে কাজ করতে হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। এটা তো এনজাইম। ডোন্ট বি কনফিউজড উইথ এনজাইম উইথ আদার থিংস। এটা হচ্ছে এনজাইম আর এটা হচ্ছে এটিপি। এটিপি একটা সাবস্ট্রেট এখানে। জি ম্যাম বুঝছি। বুঝতে পেরেছো? জি ম্যাম। এটিপি হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেট মানে যারা রিঅ্যাকশনে প্রথমে যারা থাকে আর শেষে যারা থাকে তারা কি? প্রোডাক্ট। আর মাঝখানে যে জিনিসটা থাকে, যে ঘটায় জিনিসটা, সেটা হচ্ছে কি? এনজাইম। ম্যাম হ্যাঁ বলো। এই যে অ্যালডোজ যে এনজাইমটা যেটা আমার এই 3 নাম্বার এবং 4 নাম্বারের মাঝের বন্ডটা ভাঙতেছে, হ্যাঁ এইখানে কি অ্যালডোলেজ অ্যালডোলেজ ম্যাম মানে এইখানে কি কোনো রিঅ্যাকশন আছে দেখার মতো, যেটা আর কি এই যে ভাঙতেছে ম্যাম 3 নাম্বার 4 নাম্বার না ভেঙে তো রিঅ্যাকশন মেকানিজম দেখাতে চাই। এটা অনেক বড় রিঅ্যাকশন। দেখতে চাও তোমরা? মানে বিষয়টা হচ্ছে প্রশ্নটা এই কারণে ম্যাম যে 4 নাম্বার 5 নাম্বার বা 2 নাম্বার 3 নাম্বারও তো ভাঙতে পারতো। আমার প্রয়োজন ঠিক আছে, না সেগুলো এটা প্রোডাক্ট দরকার। প্রয়োজন না, এটা হচ্ছে ভাঙতে পারতো। এটা হচ্ছে দেখো এখন জিনিসটা সমান দুই ভাগে ভাগ দিতেছে। এদিকে যতটা কার্বন এদিকে ততটা কার্বন, এবং এদিকেও একটা ফসফেট। মানে জিনিসটা দেখো দুইটা আইসোমারেজ এনজাইম, মানে দুইটার কিন্তু একটা এখানে আইসোমারেজ কাজ করে না, কিন্তু দুইটা আইসোমারে কনভার্ট হচ্ছে। দুইটার মধ্যে দেখো সব এক, কার্বন সংখ্যা এক, অক্সিজেন সংখ্যা এক, সবকিছুই এক, শুধুমাত্র স্ট্রাকচার ভিন্ন। এটা হচ্ছে একটা কিটোন, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এখন এটা কেন হয় যদি তুমি আমাকে বলো। এখন এটা আমার জানা নাই। এটা বডি কেন মনে করতেছে এটা বানাবে, এখন সেটা তো বডি জানে। মানে এখন এটা তো আসলে হয় না যে এই বন্ডটাই কেন ভাঙবে। মেবি এটার আরো শুনো, রিঅ্যাকশন মেকানিজম অনেক টাফ। রিঅ্যাকশন মেকানিজমে নিশ্চয়ই এটার কোনো কারণ আছে যে ফেভার করে যে এই বন্ডটা ভাঙা। কিন্তু আমি যতদূর বুঝি যে ওই যে আগের আইসোমারাইজেশন এবং ফসফোরাইলেশন ওইটাই তোমার করে যে এই 3 নাম্বার এবং 4 নাম্বার বন্ডের মধ্যকার বন্ডটা ভাঙে, এটাই ফ্যাসিলিটেট করে। আগের যে ঘটনাগুলো ঘটে, এই যে এই তোমার ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হওয়া এবং ফ্রুক্টোজের একটা ফসফোরাইলেশন, এই দুইটা ঘটনা ফ্যাসিলিটেট করে এই রিঅ্যাকশনটাকে। এটা তো আমি বলেছি, ঠিক আছে? জি ম্যাম বুঝতে পারছি। এর মধ্যবর্তী বন্ডটা সমানভাবে ভাগ। জি ম্যাম। আর কোনো কোশ্চেন? তাও আমি এই কোশ্চেনটা মাথায় রাখলাম, আমি নেক্সট ক্লাসে দেখবো। অবশ্যই একটা ভালো কোশ্চেন যে এই বন্ডটা কেন ভাঙবে, ঠিক আছে? নিশ্চয়ই একটা কারণ আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি যে এটা ওই যে আগের যে রিঅ্যাকশন গুলো এটা এই বন্ডটাকে ভাঙতে ফেভার করে, ঠিক আছে? এতটুকু আমি বলতে পারি। তার আরো দিকে দেখে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আর কোনো কোশ্চেন গ্লাইকোলাইসিস থেকে? যদি না থাকে আমি তাহলে নতুন চ্যাপ্টার শুরু করব। ম্যাম বলো। 6 নাম্বার এটিপির হিসাবটা খুবই সহজ। এই যে দেখতে পাচ্ছ, আমি একটু ভেঙে ভেঙে দেখি। এই যে এখানে একটা এটিপি ভাঙছে, দুইটা এটিপি ভাঙছে, তাই না?
তার মানে কি হচ্ছে দুইটা এটিপি খরচ হয়ে গেছে -2 এটিপি ঠিক আছে বুঝতে পেরেছো এই পর্যন্ত প্রথম প্রিপারেটরি ফেজে দুটো এটিপি ভেঙে যাচ্ছে 1 নাম্বার স্টেজে এবং 3 নাম্বার স্টেজে তারপরে দেখো এরপরে পে অফ ফেজ যখন শুরু হয়েছে তখন দেখো এখানে দুইটা এটিপি তৈরি হচ্ছে দুইটা এটিপি কেন বলতেছি দুইটা দুইটা 1,3-ডিসফসফোগ্লিসারেট থেকে দুইটা 3-ফসফোগ্লিসারেট মানে এখানে দুইটা এডিপি দুইটা এডিপি তে কনভার্ট হচ্ছে তার মানে এখানে কত হলো 4টা সরি 4টা কি দুইটা এখানে আরো দুইটা মানে টোটাল হবে 4টা প্লাস 4 আর আগে আমরা কয়টা খরচ করে ফেলেছি 2টা তার মানে নিট কয়টা হলো 2টা ম্যাম অ্যারোবিক কন্ডিশন বা অ্যানারোবিক কন্ডিশনের কোনো সম্পর্ক আছে কি হ্যাঁ অবশ্যই আছে অ্যানারোবিক কন্ডিশনে হচ্ছে এক ধরনের হবে সেটা হচ্ছে এর পর থেকে শুরু হবে এই যে পাইরুভেটের পর থেকে আমরা এখন ওই পর্যন্ত যাই নাই ঠিক আছে পাইরুভেটের ফেট অফ পাইরুভেট যখন আমরা পড়ব তখন দুইটা ঘটনা ঘটবে আমরা টিসিএস সাইকেলটা আগে পড়ব আগে পড়তে পারলেও হতো যদি বলা হয় না তাই একটা এই পাইরুভেটে দুইটা ঘটনা ঘটবে একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে কি হবে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হবে ঠিক আছে তারপরে সেই অ্যাসিটাইল কোয়েটা যাবে হচ্ছে টিসিএস সাইকেল থেকে যে এটিপি NADH এই যে এখান থেকে পেলাম এটিপি এখানে একটা NADH ও কিন্তু আমরা পেয়েছি ইলেকট্রন ক্যারিয়ার মলিকিউল NADH আরেকটা জিনিস জিটিপিটা এটিপিতে কনভার্ট হয়ে যাবে এটিপিতে এটিপি থাকবে আর এই NADH এবং FADH থাকবে এইগুলো হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে এগুলো এটিপি তে কনভার্ট হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা পুরোটা ঘটবে কোথায় অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু যদি অক্সিজেন না থাকে তাহলে পাইরুভেটে তিনটা ফেট হতে পারে পাইরুভেট থেকে ল্যাকটেট হতে পারে পাইরুভেট থেকে ইথানল হতে পারে তিনটা অ্যানারোবিক ফেট আছে তার মধ্যে কিন্তু সাধারণত পাইরুভেট থেকে আমাদের বডিতে পাইরুভেট ল্যাকটেট তৈরি হয় সেটা আরেকটা এনজাইম ঠিক আছে আমাদের দুই ধরনের ফেট একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভেটটার একটা ফেট হবে আর অক্সিজেনের অনুপস্থিতিতে আরেক ধরনের ফেট হবে তো আমরা প্রথম যেটা পড়বো অক্সিজেনের উপস্থিতিতে তার কি হবে সেটাই আমরা আজকে পড়বো যে অক্সিজেনের উপস্থিতি হলে পাইরুভেটটা আলটিমেটলি কোন রুটে যাবে আচ্ছা তারপরে কোনো কোশ্চেন আছে ম্যাম না ম্যাম আর কোনো কোশ্চেন নাই ম্যাম অ্যানালাইসিস আর কোনো কনফিউশন না ম্যাম আপাতত নেই ম্যাম আর যদি নেক্সট হয় আবার আপনাকে জিজ্ঞাসা করব ম্যাম কালকে তো পরীক্ষা আবার কালকে পরীক্ষা চালানো করব না তো আবার সমস্যা না ম্যাম পরীক্ষা আর বলবো না ম্যাম পরবর্তীতে আবার শিখিয়ে নিব দরকার হয় ম্যাম রেগুলার ব্যাচে কিন্তু কোনো সমস্যা ছিল না আমার মনে হচ্ছে গত ক্লাসটা আমি ভালোমতো নিতে পারিনি তোমাদেরকে নেটের প্রবলেমের জন্য জি ম্যাম এটার কারণে ম্যাম নেটের প্রবলেম না হলে হয়তো আপনার এই কষ্টটা হতো না ম্যাম না কষ্টের কিছু নাই আমি অবশ্য একবার লাগলে 10 বার বলবো তাহলে আমরা আজকে একটা নতুন জিনিস শুরু করি সেটা হচ্ছে আমাদের ম্যাম বলো ম্যাম এখন তো ব্রড কোশ্চেন খুব একটা হয় না বাট এরকম যদি কোশ্চেন হয় যে প্রসেস অফ হ্যাঁ বলো হ্যাঁ ম্যাম প্রসেস অফ গ্লাইকোলাইসিস এক্ষেত্রে কি 1 to 10 10টা ধাপই কি ইম্পর্টেন্ট নাকি এর মধ্যে থেকে আমি যা দেখলাম যে প্রত্যেকটা বিক্রিয়া পরবর্তী বিক্রিয়া হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট অবশ্যই একটা না হলে আরেকটা হবে না তোমাকে যদি গ্লাইকোলাইসিস লিখতে বলে তোমার সবগুলো রিঅ্যাকশনই লিখতে হবে কন্টিনিউয়াস হ্যাঁ ম্যাম সেটাই দেখলাম তো 10টা রিঅ্যাকশন তোমাকে টানা লিখতে হবে
ঠিক আছে, এখানে আমাদের হ্যাঁ, ma'am। করার সুযোগ নেই। কিন্তু আমরা সাধারণত এই ধরনের কোশ্চেন এখন অত, এটা একটু বড় কোশ্চেন মানে হয়তো ফাইনালে থাকতে পারে যদি ইয়ে হয়, কিন্তু মিড যেভাবে আমরা নেই, মিডে এত বড় কোশ্চেন করার সুযোগ নাই। তবে আরেকটা জিনিস, আমি যে জিনিসটা করি রিঅ্যাকশন গুলোতে, আমি হয়তো লিখতে দিব তোমাকে 3টে ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন গুলো লিখো, ঠিক আছে, কিংবা বললাম যে বাই ডিরেকশনাল রিঅ্যাকশন গুলো লিখো, বা এটিপি সিনথেসিস হয় যেসব রিঅ্যাকশনে সেই রিঅ্যাকশন গুলো লিখো, কিংবা আরেকটা কোশ্চেন হতে পারে ধরো NADH প্রোডিউসিং রিঅ্যাকশনটা লিখো, তাহলে স্পেসিফিক ওই রিঅ্যাকশনটাই তোমরা লিখবে। ম্যাম ইউনি ডিরেকশন আর বাই ডিরেকশন কথাটা বুঝলাম না, এটা ইউনিডিরেকশনাল হচ্ছে ইরিভার্সিবল, একমুখী। জি ম্যাম। যেটা একমুখী বিক্রিয়াগুলোকে আমরা ইউনিডিরেকশনাল রিঅ্যাকশনও বলে থাকি। জি ম্যাম। আর ওটাকে বাই ডিরেকশনাল রিঅ্যাকশন বলি, যেটা উভমুখী বিক্রিয়াকে আর কি, বা ওটাকে আমরা রিভার্সিবলও বলি, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। এখন আমরা একটা নতুন জিনিস করব, সেটা হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশন বলতে বললা যে বলতে পারো তোমরা যে ম্যাডাম বললেন পিসিএ সাইকেল পড়াবেন, এখন বলতেছেন রেসপিরেশন, এটার মধ্যে সম্পর্ক কি? রেসপিরেশন বলতে তোমরা কি বুঝো বলো তো? শ্বাস প্রশ্বাসটা নাকি? ম্যাম শ্বাস প্রশ্বাস, মানে অক্সিজেনের গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এটাই তো আমরা বুঝি, জি তাই না? কিন্তু অ্যাকচুয়ালি রেসপিরেশন আমরা সেলের ক্ষেত্রে, আমরা বায়োকেমিস্টরা বা সেল বায়োলজিস্টরা খুব স্মল টার্মে একটা ইউজ করি, যেটাকে আমরা প্রিসাইজলি একটা টার্ম দেই, সেটা নাম হচ্ছে সেলুলার রেসপিরেশন। সেই সেলুলার রেসপিরেশনটা কি? অক্সিজেনের উপস্থিতিতে এই যে গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের তৈরি হওয়া গ্লুকোজ ভেঙে অক্সিজেনের উপস্থিতিতে, এই স্পেসিফিক টার্মটাকে আমরা কি বলি? সেলুলার রেসপিরেশন। আমি কি বুঝাতে পেরেছি কথাটা, নাকি একটু কনফিউজিং লাগছে? ম্যাম আরেকবার বলেন ম্যাম। আমার দরজাটা খোলা, আমি মনোযোগ দিতে পারছিলাম না, আমার ছোট বাচ্চা তো প্রায় ডিস্টার্ব করে। আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যারোবিক কন্ডিশন, এই লেখাগুলো আমরা যদি পড়ি, যে ফর মোস্ট ইউক্যারিওটিক সেল মেনি ব্যাকটেরিয়া হুইচ লিভ আন্ডার অ্যারোবিক কন্ডিশন। অ্যারোবিক কন্ডিশন এবার বুঝতে পেরেছো? অ্যারোবিক মানে কি? অক্সিজেনের উপস্থিতি, অক্সিজেনের উপস্থিতি ইউক্যারিওটিক সেল এবং ব্যাকটেরিয়া বসবাস করে, তারা অক্সিডাইজড অর্গানিক ফুয়েল। অর্গানিক ফুয়েল কি? এখানে অর্গানিক ফুয়েল হিসেবে আমরা ধরে নিচ্ছি গ্লুকোজ, তাই না? গ্লুকোজকে তোমার কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারে কনভার্ট করে। গ্লাইকোলাইসিস ইজ দ্য ফার্স্ট স্টেজ ইন কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ। আমরা যে এতক্ষণ গ্লাইকোলাইসিস পড়লাম, এটা হচ্ছে অক্সিডেশনের, গ্লুকোজ অক্সিডেশনের ফার্স্ট স্টেপ। এখান থেকে আমরা যে পাইরুভেটটা পাচ্ছি, সেই প্রোডিউসিং পাইরুভেটটা যে প্রোডিউস হচ্ছে, সেটা ফার্দার অক্সিডাইজড হয়ে কিসে তৈরি হবে? ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইডে তৈরি হবে। এই যে অ্যারোবিক ফেজ অফ ক্যাটাবলিজম ইজ কল্ড রেসপিরেশন। এই যে অ্যারোবিক ফেজ, অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভেট থেকে ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, এই পুরো প্রসেসটাকে আমরা বলি আমাদের বায়োকেমিস্ট্রির ভাষায় রেসপিরেশন। বুঝতে পেরেছো এবার? জি ম্যাম। ব্রডার সেন্স, আমরা যদি একটু বড় মানে ব্রডার সেন্সে বলি, তাহলে কি বলি? মাল্টিসেলুলার অর্গানিজম আপটেক অক্সিজেন এন্ড রিলিজ কার্বন ডাই অক্সাইড। যেটা আমরা একটু আগে যে সংজ্ঞাটা দিলাম, যে অক্সিজেনের গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করাই হচ্ছে আমাদের রেসপিরেশন, আমরা এটা বলি না? কিন্তু বায়োকেমিস্ট এবং সেল বায়োলজিস্টরা ইউজ দ্য টার্ম ইন এ ন্যারো সেন্স। আমরা হচ্ছে খুব মানে ন্যারো সেন্সে এই জিনিসটা ইউজ করি। দ্য মলিকুলার প্রসেস, যে মলিকুলার প্রসেসে সেল কনজিউম অক্সিজেন এবং প্রোডিউস কার্বন ডাই অক্সাইড, দ্য প্রসেস মোর প্রিসাইজলি টার্ম সেলুলার রেসপিরেশন। এই যে পাইরুভেট থেকে তোমার ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এই মানে এই প্রসেসটাকে আমরা কি বলি? সেলুলার রেসপিরেশন। বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছো এবার? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ম্যাম এখন সেই যে রেসপিরেশনের প্রথম স্টেপটা আমরা এতদিন পড়েছি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লুকোজটা
অক্সিডাইজড হয়ে কিসে তৈরি হয়, কি তৈরি করে? গ্লুকোজ অক্সিডাইজড হয়ে কি তৈরি করে? এটিপি আমার বলে দিবি পাইরুভেট ম্যাম, পাইরুভেট তৈরি করে। এখন আমরা পড়ব পাইরুভেট থেকে কিভাবে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। সেই অ্যাসিটাইল কোয়েটা কি হবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে টিসিএস সাইকেলে ঢুকবে। টিসিএস সাইকেলে গিয়ে আমরা এই কার্বন ডাই অক্সাইডটা পাবো। তারপরে হচ্ছে লাস্ট স্টেপে অক্সিজেনটা ইউজ করবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে অক্সিজেনটার ইউজ হবে এবং সেখানে ওয়াটার তৈরি হবে এবং আমরা এটিপি পাবো। পুরো এই যে তিনটা ধাপের যে স্টেপ, এই পুরোটা মিলিয়ে কিন্তু আমরা কি বলছি? সেলুলার রেসপিরেশন। ঠিক আছে, তার মানে একটা সেলুলার রেসপিরেশনের কয়টা স্টেজ? তিনটা স্টেপ। থ্রি স্টেজ। কি কি? গ্লাইকোলাইসিস, বলো গ্লাইকোলাইসিস, টিসিএস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো আচ্ছা, এই যে প্রথম যে কনভার্সনটা পাইরুভেট টু অ্যাসিটাইল গ্রুপ, এই অ্যাসিটাইল গ্রুপটা হচ্ছে পরবর্তীতে কোথায় প্রবেশ করে? এই অ্যাসিটাইল গ্রুপটা পরে প্রবেশ করে হচ্ছে টিসিএস সাইকেলে। টিসিএস সাইকেলটা প্রথম আবিষ্কার করেছে হ্যান্স ক্রেবস নামক একজন সায়েন্টিস্ট, যার নাম অনুসারে আমরা এটাকে ক্রেবস সাইকেলও বলে থাকি। এবং টিসিএস সাইকেলটা আমাদের মেটাবলিজমে এত ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, এটাকে আমরা বলি মেটাবলিক হাব। হাব মানে কি? কেন্দ্রবিন্দু। এই রিঅ্যাকশনটা থেকে তিনটা যে আমাদের, আচ্ছা আমরা খাবারের সাথে কি কি খাই বলো তো? আমাদের খাবারে সাধারণত কি কি জিনিস থাকে? মেইনলি ম্যাডাম কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। ইয়েস, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, তিনটা থেকেই কিন্তু আমরা এই অ্যাসিটাইল কোয়ে পাবো এবং তিনটাই কিন্তু এই টিসিএস সাইকেলে প্রবেশ করবে। তিনটা থেকেই কি পাবো? অ্যাসিটাইল কোয়ে পাবো এবং এই তিন ধরনের অ্যাসিটাইল কোয়েও কিন্তু টিসিএস সাইকেলে প্রবেশ করবে এবং প্রবেশ করে আলটিমেটলি পরের স্টেপগুলো সম্পন্ন করবে। তার মানে কি? টিসিএস সাইকেলটা কি? মেটাবলিজমের কেন্দ্র। দেখো এই ছবিটা দেখো, এটা আমি যদি একটু বড় করে তোমাদেরকে দেখাই তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। এই যে সেলুলার রেসপিরেশন আমি যে বললাম একটু আগে, এটা তিনটা স্টেজ। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 1টা কি? স্টেজ 1 হচ্ছে অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন। এখন আমি যেহেতু কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়াচ্ছি, তাই আমি কি বলেছি? আমি বলেছি গ্লাইকোলাইসিস। ঠিক আছে, কিন্তু এই গ্লাইকোলাইসিস ছাড়াও ফ্যাটি অ্যাসিড থেকেও অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে, অ্যামাইনো অ্যাসিড থেকেও অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে। তিনটা থেকে কি তৈরি হতে পারে? অ্যাসিটাইল কোয়ে। তিনটারই কমন প্রোডাক্ট অ্যাসিটাইল কোয়ে। তার মানে সেলুলার রেসপিরেশনের ফার্স্ট স্টেজটা কি? প্রোডাকশন অফ অ্যাসিটাইল কোয়ে। সেলুলার রেসপিরেশনের ফার্স্ট স্টেজটা কি? অ্যাসিটাইল প্রোডাকশন অফ অ্যাসিটাইল কোয়ে। তারপরে দেখো অ্যাসিটাইল কোয়ে থেকে 2 নাম্বার স্টেজে কি হয়? অক্সিডেশন অফ অ্যাসিটাইল কোয়ে। এবার অ্যাসিটাইল কোয়েটা অক্সিডাইজড হবে। এই যে অ্যাসিটাইল কোয়েটা কি হবে? এটা হচ্ছে তোমার টিসিএস সাইকেলে প্রবেশ করবে। টিসিএস সাইকেলে প্রবেশ করবে, এর মধ্যে দেখবা দুইটা স্টেপে কার্বন ডাই অক্সাইড রিলিজ হবে। এই কার্বন ডাই অক্সাইডটা কি কার্বন ডাই অক্সাইড বলো তো? এই যে এখানেও একটা কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়। এই কার্বন ডাই অক্সাইডটাই হচ্ছে আমরা ম্যাম কথাগুলো আমরা বলি যে কার্বন ডাই অক্সাইডটা আমরা পাই। তারপরে টিসিএস শুনতে পাচ্ছ আমাকে? ম্যাম কথাগুলো কেটে কেটে আসছে ম্যাম, কথাগুলো আটকে আটকে আসতেছে ম্যাম। সেকেন্ড স্টেজটা আবার শুরু থেকে বলেন ম্যাম। কিন্তু আমার মনে হচ্ছে 11টা 20 সময়টা খুবই ডিস্টার্ব করে। আমি এখন আবার সেম সমস্যা। ম্যাম কথা শুনতে পাচ্ছি না, মানে কেমন যেন হচ্ছে। বলবো না প্রথম ম্যাম সেকেন্ড স্টেপ দিলেই হবে ম্যাম। কিচ্ছু শুনতে পাই না। ম্যাম বলে না তো, ম্যাম বলে না, ম্যাম বলে নাই।
তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু মোবাইল থেকে নিচ্ছি। আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম। নিত্য, হ্যাঁ বন্ধু, তুমি আছো? সকালবেলা ঘুমিয়ে গেছিলাম, তোরা ফোন দিবি না। হ্যালো, শুনতে পাচ্ছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো তো না? জি ম্যাম, এখন ঠিক আছে ম্যাম। ক্লিয়ার? এখন ঠিক আছে ক্লিয়ার। ওকে। আচ্ছা, আমরা এটা পড়াচ্ছিলাম, যেটা হচ্ছে প্রথম স্টেজটা কি? প্রথম স্টেজ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন। অ্যাসিটাইল কোয়েটা কোথা থেকে প্রোডিউসড হতে পারে? গ্লুকোজ। গ্লুকোজ থেকে আসতে পারে, গ্লুকোজ থেকে পাইরুভেটে অ্যাসিটাইল কোয়ে হতে পারে, তিনটা থেকেই আসতে পারে। গ্লুকোজটাই তো কার্বোহাইড্রেট। জি ম্যাম। ফ্যাটি অ্যাসিড থেকেও অ্যাসিটাইল কোয়ে আসতে পারে, অ্যামাইনো অ্যাসিড থেকেও অ্যাসিটাইল কোয়ে আসতে পারে। কিন্তু অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড হচ্ছে আমাদের আমি পড়াবো তোমাদেরকে শুধু কার্বোহাইড্রেট মেটাবলিজম, তাই আমরা আমাদের কনসার্ন হচ্ছে কিভাবে গ্লুকোজ থেকে পাইরুভেট হবে, তারপর অ্যাসিটাইল কোয়ে। তোমরা পরবর্তী মেটাবলিজম গুলো যখন পড়বে 2 এবং 3, দেখবে কিভাবে ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে প্রোডিউসড হয়। ঠিক আছে? সো আমরা ওইদিকে একটু যাব না, আমাদের কনসার্নটা এখন একদিকেই থাকবে। তো আলটিমেটলি আমরা কি পাবো? অ্যাসিটাইল কোয়েটা পাবো। ঠিক আছে? এই অ্যাসিটাইল কোয়েটা স্টেজ 2 তে কি হবে? স্টেজ 2 তে অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে টিসিএ সাইকেলে প্রবেশ করবে। টিসিএ সাইকেলে প্রবেশ করে আর আলটিমেট ফেটটা কি হবে? সে অক্সিডাইজড হয়ে যাবে। কি হবে? অক্সিডাইজড। হ্যাঁ, সে যখন অক্সিডাইজড হবে, এই যে দেখো এই বিভিন্ন অনেকগুলো রিঅ্যাকশন হবে এখানে। সেই রিঅ্যাকশন গুলো আমরা টিসিএ সাইকেল যখন পড়বো, এরপরেই পড়বো আমরা, তখন আমরা দেখব। কিন্তু আমার যেটা দেখানোর বিষয়, দেখো এখানে 2টা কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইডটাই যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে আমরা রেসপিরেশনে আমরা কার্বন ডাই অক্সাইড রিলিজ করি, সেই কার্বন ডাই অক্সাইড হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? এছাড়া আমরা টিসিএ সাইকেল থেকে দেখো কি পাচ্ছি? NADH পাচ্ছি, FADH2 পাচ্ছি, আর এটিপি তো পাচ্ছি, সেটা তো আর কিছু করে না, এটিপি তো এটিপি পাচ্ছি। তখন স্টেজ 3 তে কি হয়? ইলেকট্রন ট্রান্সফার এন্ড অক্সিডেটিভ ফসফোরিলেশন। এই স্টেজে এসে এই NADH এবং FADH2টা কি করে? এরা হচ্ছে রিডিউসড ইলেকট্রন ক্যারিয়ার। এগুলোকে কি বলা হয়? রিডিউসড ইলেকট্রন ক্যারিয়ার। এরা হচ্ছে এন্টার করে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। সেখানে গিয়ে ওরা এডিপি থেকে এটিপি তৈরি করে অক্সিজেনের উপস্থিতিতে। সেজন্য আমরা এই প্রসেসটাকে বলছি অক্সিডেটিভ ফসফোরিলেশন। এবং সাথে পানি তৈরি করে, এই যে অক্সিজেন এবং প্রোটন মিলে ওয়াটার তৈরি করে। এটা হচ্ছে আমাদের পুরো রেসপিরেশন প্রসেসটার ওভারভিউ। কিন্তু আমরা এখন আর এই যে আমাদের রেসপিরেশন, এই যে এই ছবিটা, তখন যে ছবিটা দেখালাম, এই ছবিটাই আলাদা করে এখানে দেয়া আছে। তো আমরা এখন প্রথমে পড়বো, এই জিনিসটা তো বুঝতে পেরেছো না? এই ছবিটা তো বোঝা হয়ে গেছে যে কিভাবে রেসপিরেশন হয়। 3টা স্টেপ কি রেসপিরেশনের? 3টা স্টেপ কি রেসপিরেশনের? অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন, অ্যাসিটাইল কো অক্সিডেশন এন্ড প্রোডাকশন অফ এটিপি, তাই না? থ্রু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিএস এর মাধ্যমে কিভাবে পানিটা উৎপন্ন বুঝতে পারি না। পানিটা উৎপন্ন হচ্ছে কেমনে? পানি হচ্ছে ওই যে অক্সিজেন এবং প্রোটন মিলে পানি তৈরি করে। এটা যখন আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পড়বো তখন দেখবো এটা পুরো প্রসেসটা। এখন তুমি শুধু জানো কি তৈরি হচ্ছে, এটিপিটা তৈরি হচ্ছে, ওয়াটার তৈরি হচ্ছে, আর ওই দুই স্টেজে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে? জি ম্যাম। সেকেন্ড স্টেপে আমরা পাচ্ছি কার্বন ডাই অক্সাইড, 3 নাম্বার স্টেপে পাচ্ছি হচ্ছে এটিপি এবং ওয়াটার। পুরোটা হচ্ছে মানে স্টেজ, 3টে স্টেজে পুরোটা হচ্ছে রেসপিরেশনের 3টা স্টেজ। এখন হচ্ছে আমাদের এখন কথা হচ্ছে যে আমরা যে পাইরুভেটটা পেলাম, এই পাইরুভেটটা থেকে কিভাবে অ্যাসিটাইল কোয়ে প্রোডিউস হবে, এটা হচ্ছে আমরা এখন দেখব কিভাবে তৈরি হবে। এখানে একটা এনজাইম কাজ করবে, সেটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স। কি এনজাইম? পাইরুভেট ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স। এখানে একটা এনজাইম না, এখানে মোট 3টা এনজাইম কাজ করে। কয়টা এনজাইম? 3টা এনজাইম। এটা একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন বা একমুখী বিক্রিয়া, এটা আর পিছন দিকে যাবে না। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন।
এখন নামটা শুনে তোমাদের কেমন মনে হচ্ছে জিনিসটা বলো তো? অক্সিডেটিভ অক্সি নামটা দেখে কি ভাব মনে হইতেছে যে এখানে কি কি ঘটনা ঘটবে? অক্সিডেটিভ কোস্টা করে নাম দেখে কি মনে হচ্ছে? মার কার্বন ডাই অক্সাইড অক্সিজেন ছেড়ে দেবে। অক্সিজেন না, অক্সিডেটিভ বলতে এখানে অক্সিডেশন হবে। অক্সিডেশন মানে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন একসাথে হয়। অক্সিডেশন কখনো একা হয় না। অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন সবসময় কিভাবে হয়? একসাথেই হয়। এখানে একটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন হবে এবং এখানে একটা ডিকার্বক্সিলেশন হবে, মানে একটা কার্বন ডাই অক্সাইড এখান থেকে বের হয়ে যাবে। কার থেকে বের হয়ে যাবে? পাইরুভেট থেকে বের হয়ে যাবে। তো এখন এই যে দেখো, এই যে একটা পাইরুভেট, ঠিক আছে? পাইরুভেট থেকে পিঙ্ক কালারটা কি দেখো, এই পিঙ্ক কালার এটা একটা কার্বন ডাই অক্সাইড, এটা বের হয়ে যাবে। আর কি থাকবে? CH3CO থাকবে। এটার সাথে একটা কোয়ে মলিকিউল যুক্ত হবে। সে কিসের পরিণত হবে? অ্যাসিটাইল কোয়ে। আর এর ফলে এখানে যে ঘটনাটা, এখানে একটা NADH এ কনভার্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওভারঅল রিঅ্যাকশন। এখন আমাদের এই রিঅ্যাকশনটা এত সিম্পল না, ঠিক আছে? এই রিঅ্যাকশনটা আরো অনেক জটিল রিঅ্যাকশন। এখানে তিনটা এনজাইম কাজ করে। কি কি এনজাইম? এনজাইম 1 পাইরুভেট ডিহাইড্রোজিনেস, এনজাইম 2 ডাইহাইড্রোলিপোইল ট্রান্সঅ্যাসিটাইলেজ এবং এনজাইম 3 ডাইহাইড্রোলিপোইল ডিহাইড্রোজিনেস। তিনটা এনজাইম কি কি? পাইরুভেট ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোলিপোইল ট্রান্সঅ্যাসিটাইলেজ। ম্যাম নেটের প্রবলেম হচ্ছে। ম্যাম আবারও সমস্যা হচ্ছে ম্যাম। নেটের সমস্যা হচ্ছে? হ্যালো, এখন ঠিক আছে ম্যাম, এখন ঠিক আছে, কিন্তু এই লাস্ট 15-20 সেকেন্ড আর কি কিছুই বুঝতে পারি নাই। হ্যালো সেম প্রবলেম। ম্যাম কিছু বুঝি না। ম্যাম বুঝতে পারতেছি না। কমপ্লেক্সটা তিনটে এনজাইম। ম্যাম কথা বোঝা যাচ্ছে না। ম্যাম শুধু তিনটা নাম বলছে, যে তিনটা নাম দেখতেছো তিনটা নাম বলছে শুধু, যে পাইরুভেট ডিহাইড্রোজেনাস, এরপর ডিহাইড্রো লিপোয়েল ট্রান্সঅ্যাসিটাইল, আর এটা কি ডিহাইড্রো পড়তেই পারি। হ্যালো জি ম্যাম, এখন শুনতে পাচ্ছো? ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি ম্যাম এখন ঠিক আছে ম্যাম। আমি কিছুই বলিনি, আমি বলেছি এই যে পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, এটা তিনটে এনজাইমের সমন্বয়ে গঠিত একটা কমপ্লেক্স। বলছি যে মানে এখানে একটা এনজাইম না, এখানে মোট তিনটে এনজাইম আছে। কি কি এনজাইম? পাইরুভেট ডিহাইড্রোজিনেস, যেটাকে আমরা বলছি এনজাইম 1, ডাইহাইড্রোলিপোইল ট্রান্সঅ্যাসিটাইলেজ, যেটাকে আমরা বলছি এনজাইম 2, এবং ডাইহাইড্রোলিপোইল ডিহাইড্রোজিনেস, যেটাকে আমি বলছি কি এনজাইম 3। তিনটা এনজাইম দেখো কোথায় কোথায় কাজ করছে। আমি যদি একটু তোমাদেরকে ইন্ডিকেট করে দেখাতে চাই, এই যে এটা হচ্ছে এনজাইম 1, এটা হচ্ছে এনজাইম 2, এটা হচ্ছে এনজাইম 3। এখন এই তিনটা এনজাইম মাল্টিপল কপিজে থাকে, মানে একে এই যে তিনটা এনজাইমের অনেকগুলো কপি থাকে। এটা হচ্ছে মানে স্পেসিফিক যেমন আমার মধ্যে এক ধরনের, মানে আমার মধ্যে হয়তো আমি কিন্তু এটা কোনো স্পেসিফিক নাম্বার বলছি না, যেমন আমার মধ্যে এটা হচ্ছে 2টা, এটা 3টা, এটা একটা 4টা। কিন্তু ধরো একটা অন্য লেভেলের মধ্যে এটা আছে আর অন্য নাম্বারে আছে, ঠিক আছে? তো এটা মাল্টিপল কপি থাকে, এটা হচ্ছে স্পেসিফিক, যেটার সাইজ কি হবে সেটা ভ্যারি করবে। তাহলে তিনটা এনজাইম আমরা কি কি পেলাম? পাইরুভেট ডিহাইড্রোজিনেস, ডাইহাইড্রোলিপোইল ট্রান্সঅ্যাসিটাইলেজ, আর 3 নাম্বারটা কি? ডাইহাইড্রোলিপোইল ডিহাইড্রোজিনেস। এই এনজাইম তিনটার সাথে আরো জিনিস থাকে।
এখানে 5টা কোফ্যাক্টর লাগে। এই কোফ্যাক্টর গুলো কি কি দেখো, সরি 5টা ডিফারেন্ট কোএনজাইম থাকে। কোএনজাইম কি এবার তোমরা বলো, এনজাইমে পড়েছো না কোএনজাইম? জি ম্যাম, কোএনজাইম হচ্ছে একটা কোফ্যাক্টর। কোএনজাইম কোফ্যাক্টর, এটা কোন উত্তর হলো? না ম্যাম, এটা হচ্ছে কোএনজাইম এমন একটা ধরনের যেটা ও একটা এনজাইমকে অ্যাক্টিভ করে আর কি। এটা কি সবার উত্তর? কোএনজাইম কি বলতে পারলা না? ম্যাম নন অর্গানিক সাবস্টেন্স। ইয়েস। ইয়েস। আচ্ছা, এখানে কিছু এনজাইম কি রে ভাই, এটা কি? থাকে এবং কিছু প্রস্থেটিক গ্রুপ থাকে 5টা। কি কি? কোন লিরা? থায়ামিন পাইরোফসফেট, যেটাকে আমরা টিপিপি নামে চিনি, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, সেটা হচ্ছে এফএডি। কোএনজাইম এ বা যেটাকে আমরা সংক্ষেপে বলি কি কোএ, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এনএডি, আর 5 নাম্বারটা হচ্ছে লিপয়েড। এই 5টা কোএনজাইম এখানে ইনভলভ। তার মানে এখানে মোট কয়টা জিনিস ইনভলভ? 5টা। 3টা এনজাইম আর 5টা কোএনজাইম অর প্রস্থেটিক গ্রুপ। এবার আসো আমাদের রিঅ্যাকশনের মেকানিজমটা কি। দেখো এনজাইম 1টা কি করে। এনজাইম 1টা মানে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ, পাইরুভেট থেকে এক মলিকিউল কার্বন ডাই অক্সাইডকে সে প্রথমেই সরিয়ে দেয়। তাহলে কি থাকে এবং সরিয়ে দেয়, এবং এই যে কিটোনটাকে সে হাইড্রোক্সিল গ্রুপে কনভার্ট করে ফেলে। এই যে কিটোন সিওটাকে সে দেখো এই যে CHOH এই গ্রুপে কনভার্ট করে ফেলে। দেখতে পাচ্ছো? এই যে এখানে যদি আমি ভাঙি, দেখতে পাচ্ছো CH3CO, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এই গেল। তারপরে হচ্ছে এইটা যখন CH3COটা কি হয়ে যায়, CHOH হয়ে যায়, মানে হাইড্রোক্সিল। এটা ছিল কিটোন, এটা হয়ে গেল কি অ্যালকোহল। সে তাহলে এটার নাম তখন হয়ে গেল হচ্ছে হাইড্রোক্সি ইথাইল। কি নাম হয়ে গেল এটা? পিঙ্ক কালারের, এটা CHOH CH3, এটার নাম কি হাইড্রোক্সি ইথাইল। এই হাইড্রোক্সি ইথাইলটা এই যে এনজাইম 1 তার মধ্যে একটা যে কোএনজাইম থেকে টিপিপি, থায়ামিন পাইরোফসফেট, এই টিপিপির সাথে এই হাইড্রোক্সি ইথাইলটা যুক্ত হয়ে যায়। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতেছি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখো এই যে গ্রিন কালারেরটা, এটা একটা বড় এনজাইম। এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রান্স ডাইহাইড্রোলিপোইল ট্রান্স অ্যাসিটাইলেজ এনজাইম 2। সে তার মধ্যে আছে একটা, দেখো কি গ্রুপ, তার মধ্যে একটা আছে লাইপোলাইসিন গ্রুপ আছে, অক্সিডাইজড লাইপোলাইসিন গ্রুপ আছে। এই যে এই গ্রুপটা হচ্ছে লাইপোলাইসিন। ম্যাম লাইসিনও তো আছে ম্যাম। সেটাই তো, লাইপোলাইসিন গ্রুপটা আছে। এই যে লাইপোলাইসিন, এই যে পুরো স্ট্রাকচারটা, এই যে নীল কালার এবং সাথে লাইসিন অ্যাডেড, এটা হচ্ছে লাইপোলাইসিন। এই অক্সিডাইজড লাইপোলাইসিনটা কি হয়ে যায়? রিডিউসড লাইপোলাইসিন হয়। কার মাধ্যমে কে করে এই কাজটা? এই কাজটা করে হচ্ছে ডাইহাইড্রোলিপোইল ট্রান্সঅ্যাসিটাইলেজ। এবং সে কি করে? সে এই টিপিপি থেকে সে এই ইয়েটা হাইড্রোক্সি ইথাইল গ্রুপটাকে নিয়ে নেয়, নিয়ে সে আবার এটাকে অ্যাসিটাইল গ্রুপে কনভার্ট করে ফেলে। এবং দেখো সে অক্সিডাইজ থেকে যে রিডিউসড হয়েছে সেটা আমি কিভাবে বুঝবো? দেখো আগে দুইটা সালফারের মধ্যে বন্ড ছিল, এখন দুইটা সালফার দেখো আলাদা আলাদা হয়ে গেছে, এবং দুইটা সালফারের সাথে কি হয়েছে? একটা হাইড্রোজেন অ্যাড হয়ে গেছে। এবং একটা হাইড্রোজেনের জায়গায়, একটা তো ঠিক আছে, আরেকটা হাইড্রোজেনের জায়গায় সে এই অ্যাসিটাইল গ্রুপটাকে ক্যারি করলো। ঠিক আছে? জি ম্যাম। বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। তাহলে সে হয়ে গেল কি অ্যাসাইল লাইপোলাইসিন। তার নাম হয়ে গেল এখন কি অ্যাসাইল লাইপোলাইসিন। লাইপোলাইসিনের সাথে এখন একটা অ্যাসিটাইল গ্রুপ অ্যাড আছে, তাহলে সে কি হয়ে গেল অ্যাসাইল লাইপোলাইসিন। এখন কাজ করবে কে? এখন কাজ করবে হচ্ছে কোএনজাইম এ। কোএনজাইম এ এসে সে এই অ্যাসাইল লাইপোলাইসিন থেকে অ্যাসিটাইল গ্রুপটাকে সরিয়ে নিয়ে চলে যাবে, সে হয়ে যাবে অ্যাসিটাইল কোএ। বুঝছো? সে চলে গেছে কিন্তু নিয়ে। এখন কে থাকলো তাহলে? এখন শুধু থাকলো হচ্ছে রিডিউসড লাইপোলাইসিন। এই যে দেখো রিডিউসড লাইপোলাইসিন,
রিডিউস লাইপোলাইসিন গ্রুপটা এখানে আছে শুধু। তো রিডিউস লাইপোলাইসিনটাকে এখন আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এখন মঞ্চে আসবে আরেকটা এনজাইম, তার নাম হচ্ছে কি ডাইহাইড্রোলিপোইল ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ এনজাইমের কাজই হচ্ছে তোমার অক্সিডেশন রিডাকশন করা। কি কাজ? অক্সিডেশন রিডাকশন করা ম্যাম। অক্সিডেশন রিডাকশন করা। তাহলে সে কাকে অক্সিডাইজ করছে, কাকে রিডিউস করছে? সে যে রিডিউস লাইপোলাইসিনটাকে সে অক্সিডাইজ লাইপোলাইসিন বানিয়ে সে আগের অবস্থায় ফিরিয়ে দিচ্ছে, এবং তার বদলে রিডিউসটাকে অক্সিডাইজ বানাচ্ছে, আর এখানে এফএডি কে রিডিউস করে এফএডিএইচ2 তে কনভার্ট করে দিচ্ছে। তার মানে এখানে হচ্ছে অক্সিডাইজ হয়েছে আর এটা হচ্ছে রিডিউসড হয়েছে। তারপরে এই দেখো এখানে সে আরেকটা ঘটনা ঘটাবে, এই এফএডিএইচ2 থাকবে না, এই এফএডিএইচ2 কে আবার সে অক্সিডাইজ করে দিবে এবং তার বদলে রিডিউস হবে কে এনএডি। এনএডি রিডিউসড হয়ে কি তৈরি করবে? এনএডিএইচ তৈরি করবে। মেকানিজমটা কি বুঝতে পেরেছো তোমরা? প্রথম থেকে আরেকবার বলেন, জটিল একটু। প্রথম থেকে আরেকবার বললে ভালো হবে। আচ্ছা ঠিক আছে বলছি তাহলে। ম্যাম আসলে অনলাইনে তো আসলে একটু বুঝতে অনেক কষ্ট হয়। অসুবিধা নেই আমি বলবো না। প্রথমটা হচ্ছে যে টিপিপি। প্রথম এনজাইমটার মধ্যে কি আছে? টিপিপি আছে। টিপিপি মানে কি? থাইমিন পাইরোফসফেট। প্রথম এনজাইমটা তাহলে কি কাজ করবে? সে পাইরুভেট থেকে একটা কার্বন ডাই অক্সাইড সরিয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সে টিপিপির সাথে বাকি অংশটুকু অ্যাড করে তার সে হয়ে যাবে কি হাইড্রোক্সি ইথাইল টিপিপি। কি হয়ে যাবে? হাইড্রোক্সি ইথাইল টিপিপি। তারপরের এনজাইমটা এবার কাজ করবে ডাইহাইড্রোক্সি লিপোইল ট্রান্স অ্যাসিটাইলেজ। কে কাজ করবে? ডাইহাইড্রোলিপোইল ট্রান্স অ্যাসিটাইলেজ। সে কি করবে? সে এখানে দেখো তার কাছে আছে একটা অক্সিডাইজ লাইপোলাইসিন। সেই অক্সিডাইজ লাইপোলাইসিনটাকে এই এনজাইমটা কি করবে? রিডিউস লাইপোলাইসিনে কনভার্ট করে ফেলবে। রিডিউস লাইপোলাইসিনে কনভার্ট করে দেখো এইখানে দেখো রিডিউস হওয়া মানে কি দুইটা হাইড্রোজেন গ্রুপ অ্যাড হয়েছে সালফারের সাথে, দেখতে পাচ্ছো? জি ম্যাম। এই যে সালফারের সাথে যে দুইটা হাইড্রোজেন গ্রুপ অ্যাড হলো, দুইটা এই একটা হাইড্রোজেনের সাথে আবার একটা অ্যাসিটাইল, ওই অ্যাসিটাইল গ্রুপটাকে সে নিজের মাঝে নিয়ে নেবে। এই যে এখান থেকে সে অ্যাসিটাইল গ্রুপটাকে সে এখানে নিয়ে নিবে। তারপরের স্টেজে কি হবে? তারপরের স্টেজে হচ্ছে এই যে কোএনজাইম এ আসবে। কোএনজাইম এ আবার কি করবে? সালফারের কাছ থেকে সে অ্যাসিটাইল গ্রুপটাকে সে নিজের মধ্যে নিয়ে সে অ্যাসিটাইল কোএ হিসেবে বের হয়ে চলে যাবে। ঠিক আছে? আর বাকি থাকলো কে? তাহলে বাকি থাকলো শুধু রিডিউসড লাইপোলাইসিন। মানে এই যে এই এইচ এর সাথে যে অ্যাড হয়েছিল সে যখন সরে গিয়েছে তখন তার সাথে আবার একটা হাইড্রোজেন এসে অ্যাড হয়ে যাবে, তার মানে সে হবে রিডিউসড লাইপোলাইসিন। এই রিডিউসড লাইপোলাইসিনটাকে অক্সিডাইজ করবে কে? এরপরে দেখো এরপরে 3 নম্বর এনজাইমটা আসবে। কে কি করবে? এই রিডিউসড লাইপোলাইসিনটাকে অক্সিডাইজ লাইপোলাইসিন করবে এবং তার বদলে এফএডি কে এফএডিএইচ2 তে কনভার্ট করবে। এখানে রিডিউস থেকে অক্সিডাইজড হয়েছে আর এখানে অক্সিডাইজ থেকে রিডিউসড হয়েছে। সব সময় মনে রাখবা অক্সিডেশন এবং রিডাকশন একসাথে ঘটে। অক্সিডেশন এবং রিডাকশন একসাথে ঘটে। যদি কোথাও একটা অক্সিডেশন ঘটে সেখানে আরেকজনের রিডাকশন ঘটতেই হবে। ঠিক আছে? তার মানে এখানে অক্সিডাইজ হয়েছে কে? লাইপোলাইসিন এবং রিডিউসড হয়েছে কে? এফএডি। তারপরে এই রিডিউসড এফএডি কে আবার অক্সিডাইজড এফএডি তে কনভার্ট করবে কে? ডাইহাইড্রোলিপোইল ডিহাইড্রোজিনেজ এবং তার বদলে এনএডি রিডিউসড হয়ে এনএডিএইচ এ কনভার্ট হবে। এবার বুঝতে পেরেছো? জি ম্যাম। এখন এটা এত সহজে বুঝবা না, বাসায় গিয়ে যখন নিজে ছবির সাথে মিলা করবা তখন তোমার কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখন তো তুমি অনেক কঠিন ম্যাম। এইটা হচ্ছে ওই গ্লাইকোলাইসিস এর মতো ম্যাম। নেক্সট ক্লাসে হয়তো আপনার আরেকবার বোঝানো লাগতে পারে যেখানে যে জায়গায় আমাদের সমস্যা হবে। কিন্তু তোমরা কি বুঝতে পারছো না? একদমই বুঝতে পারছি আপনি যেভাবে বলছেন, কিন্তু এইখানে আসলে ওই স্পেসিফিক মনে হয় আরো কিছু ওই যে
প্লাস মাইনাস আছে, সমতা বিধান বা কোনটা কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এটা আরেকটু গভীরভাবে দেখলে মনে হয় ভালো হইতো। সমতা বিধান মানে এখানে সমতা বিধান কি আছে? কি রিঅ্যাকশন মিলাইতেছি নাকি আমি? রিঅ্যাকশন সমতা বিধানের কোনো ব্যাপার না, এটা হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম, যে রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে মেকানিজম বলে এটা। ম্যাম 2 নাম্বার স্টেপে দেখেন ম্যাম গুলাই যাচ্ছে। 2 নম্বরে কিছুই না, 2 নম্বরে একটা অ্যাসাইল লাইপোলাইসিন একটা মলিকিউল আছে 2 নাম্বার এনজাইমের সাথে। ম্যাম 2 নাম্বার যে অ্যাসাইল না বুঝবেন, না বুঝলে মানে রশির মতো যেগুলো কি অ্যাসাইল লাইপোলাইসিনের গাঠনিক, না বুঝলে মুখস্থ করে এলাম, এটা প্যারা মতো এটা দিয়ে আর মাথাটা ঘুরাই দিছে না, ওইটা দরকার নাই তো, তুমি শুধু সালফারটাকে অ্যাড এটা যদি আশেপাশে আগে লিখি ইয়ে করো, কারণ ঘটনাটা ঘটতেছে এই যে হলুদ জায়গাগুলো। জি ম্যাম, অন্য কোথাও কিন্তু কিছু হচ্ছে না, তোমাদের বাইরে থেকে তাকানোর দরকার নেই, তোমরা দেখবে যে যে হলুদ 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 যে জায়গাগুলো, দেখো সালফার দুইটা সিঙ্গেল ছিল, তার সাথে দুইটা একটা হাইড্রোজেন যোগ হয়েছে, এটাকে বলা হয়। তোমরা কি অক্সিডেশন রিডাকশন কি ভালো করে বুঝো না? জি ম্যাম বুঝিয়েছি। অক্সিডেশন রিডাকশন না বুঝলে কিন্তু বাবা এগুলো বোঝা যাবে না। এখানে অক্সিডেশনের ইয়ে কি আর রিডাকশনের ইয়ে কি? আমি এখানে বলেছি অক্সিডাইজড লাইপোলাইসিনটা রিডিউসড লাইপোলাইসিন হচ্ছে, এটা যে হচ্ছে এর ইয়ে কি? তার সাথে একটা হাইড্রোজেন অ্যাড হচ্ছে, দেখতে পাচ্ছো এই যে একটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন ছিল, কিন্তু সেই হাইড্রোজেনের জায়গায় হাইড্রোক্সিথাইল টিপিপি অ্যাড হয়ে যাচ্ছে। না, হাইড্রোক্সিথাইল টিপিপি অ্যাড হচ্ছে না, শুধু হাইড্রোক্সিথাইল টিপিপি শুধু অ্যাসিটাইল গ্রুপটাকে সে নিয়ে নিচ্ছে, এটাকে অ্যাসিটাইল গ্রুপ বলে, CH3CO। সালফারের জায়গায় সে হাইড্রোজেনের জায়গায় সে এটাকে নিয়ে নিচ্ছে, তারপরে কোএনজাইম এ এসে এর থেকে এটা নিয়ে নিচ্ছে। দেখো সে তখন কি হয়েছে, CH3CO SCOA অ্যাসিটাইল কোএ, ঠিক আছে? আর তাহলে কি থাকবে? কোএনজাইমটাকে তাই সালফারকে নিয়ে নিল, সালফারকে নিয়ে নিত, এতটুকু পুরোটা। আচ্ছা পুরোটাই এইটুকু নিয়ে সে চলে যাচ্ছে। আর এই যে সালফারটা তখন কি হবে, এই সালফারের সাথে আবার একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যাবে। আচ্ছা আমি তোমাকে আরেকবার বুঝাই, এই জিনিসটা বাদ দাও। প্রথমে এই জিনিসটা তোমরা বাদই দাও, মনে করো যে এই জিনিসটা নাই, এটা ছিল হচ্ছে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা একটা অ্যাসাইল লাইপোলাইসিস, আগে ছিল অক্সিডাইজড, এখন হয়ে গেছে রিডিউসড। রিডিউসড অবস্থা কোনটা? এটা। তখন হচ্ছে যখন হচ্ছে তখন হবে এই অ্যাসিটাইল গ্রুপ, এই হাইড্রোজেনটা সরে গিয়ে এই জায়গায় এই গ্রুপটা অ্যাড হবে, অ্যাসিটাইল গ্রুপটা। তার পরবর্তী স্টেপে আবার কি হবে, এই কোএনজাইমটা কোএনজাইম এ এসে এই অ্যাসিটাইল গ্রুপটাকে সে নিজের কাছে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আবার এরকম হয়ে যাবে। বুঝতে পেরেছো এবার? জি ম্যাম। এবার তুমি পুরো রিঅ্যাকশনটা দেখো। এই ঝামেলা তো এবার যদি পুরো রিঅ্যাকশনটা দেখো, এই যে দেখো এটা হয়েছে, আমি এতক্ষণ যেটা গেছি এটা হয়েছে। জি ম্যাম। এটাই হচ্ছে রিডিউসড লাইপোলাইসিন। এখন এই রিডিউসড লাইপোলাইসিনটা আবার কি হবে, অক্সিডাইজ হবে। কিভাবে? দুইটা হাইড্রোজেন সরে গিয়ে নিজেদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হয়ে যাবে, যে এই দুইটা এসএইচ সরে গিয়ে দুইটা সালফার সালফার বন্ড ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে অক্সিডাইজ ফর্ম, আর এটা হচ্ছে রিডিউসড ফর্ম। এটা হচ্ছে রিডিউসড ফর্ম, এটা হচ্ছে অক্সিডাইজড ফর্ম, ঠিক আছে? তাহলে এখানে যে রিডিউসড লাইপোলাইসিস থেকে অক্সিডাইজড লাইপোলাইসিস হলো, এর বিপরীতে এফিডিটা কি হবে, রিডিউসড হয়ে FADH2 তে কনভার্ট হবে। এ যে অক্সিডাইজ হলো তারে এটা হবে রিডিউসড, FADটা রিডিউসড হয়ে FADH2 তে কনভার্ট হবে। কিন্তু এটা এই অবস্থায় থাকবে না, এটাকে আবার হেল্প করবে হচ্ছে এ কে আবার অক্সিডাইজ করে দিবে, সে নিজে রিডিউসড হয়ে যাবে। ম্যাম হ্যাঁ বলো এবার। তাহলে এই যে হাইড্রোলিপোল ডিহাইড্রোজেনাস, এই স্টেপটা রিডিউস লাইপোলাইসিনের ক্ষেত্রে হচ্ছে, মানে এর পরের স্টেপ হচ্ছে নাকি অক্সিডাইজ লাইপোলাইসিনের পরে হচ্ছে?
ম্যাম 3 নাম্বার মানে এনজাইমটা আচ্ছা 3 নাম্বার দেখো এখানে লেখা আছে enzyme 3 catalyze the regeneration of disulfide form of liquid এই কাজটা করে হচ্ছে 3 নাম্বার এনজাইমটা তার সে হচ্ছে ডিহাইড্রোজিন সে তিনটা কাজ করে সে হচ্ছে প্রথমে হচ্ছে এটাকে আগের ফর্মে ফিরিয়ে নিয়ে আসে আমি বারবার শুধু এই ঝামেলাটা করতেছি মোবাইলে নিলে এটাই ঝামেলা বুঝছো এই যে দেখো সে কি করতেছে সে হচ্ছে এই যে এটাকে এখানে ফিরে আনতেছে এই যে এখান থেকে এফএডি কে এফএডিএস2 করতেছে আবার এনএডি কে এনএডিএইচ করতেছে এই তিনটাই কিন্তু এনজাইম 3 করতেছে বুঝতে পেরেছো এই তিনটা এনজাইম 3 করতেছে আর এনজাইম 2 কি করতেছে শুধু ট্রান্সফার অফ অ্যাসিটাইল গ্রুপ টু কোএনজাইম এ এনজাইম 2 এর কাজ করতেছে কি সে অ্যাসিটাইল গ্রুপটাকে কোএনজাইমের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে কিন্তু রিডিউস লাইপোলাইসিন কে অক্সিডাইজ লাইপোলাইসিন কে বানাচ্ছে কে বানাচ্ছে এনজাইম 3 কোসনা বুঝতে পেরেছো জি ম্যাম এখন এটা তোমাদের নিজেদের একবার করতে হবে না হলে বুঝতে পারবে না অত ভালোভাবে ঠিক আছে নিজের আগে একবার দেখো নিজেরা বুঝে বুঝে প্রথমে এই ছবিটা দেখবা ভালো করে আমার কথাগুলো মিলাবা তারপর হচ্ছে দেখো এই স্লাইডটা দেখবা এই স্লাইডের মধ্যে লেখা আছে সবগুলো কথাই এনজাইম 1 catalyze the first decarboxylation of pyruvate producing dihydroxymethyl TPP then oxidation of hydroxyethyl group to an acetyl group এই পুরো কাজটা করে কে প্রথমে কি করে এনজাইম 1 কি করছে পাইরুভেট থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে দিয়ে সে হাইড্রোক্সিইথাইল টিপিপি তৈরি করছে এবং পরবর্তীতে এই হাইড্রোক্সিইথাইল গ্রুপটাকে সে আবার অ্যাসিটাইল গ্রুপেও কনভার্ট করে দিচ্ছে এই তিনটা কাজ কে করছে এনজাইম 1 আর এনজাইম 2 টা কি করছে অক্সিডেশন রিডিউস দ্য ডাইসালফাইড এই যে পরের কাজটা যে এই যে অক্সিডাইজ লাইপোলাইসিন কে রিডিউস লাইপোলাইসিন বানাচ্ছে হচ্ছে এনজাইম 2 এবং তারপরে সে কি করছে এই অ্যাসিটাইল গ্রুপটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে কার কাছে কোএনজাইম এর কাছে দিয়ে দিচ্ছে এই কাজটাও করছে এনজাইম 2 আর 3 নাম্বার এনজাইম কি করছে 3 নাম্বার এনজাইম হচ্ছে এই যে এই পুরো এইটুকু কাজ 3 নাম্বার এনজাইম করছে ঠিক আছে এই যে এটাকে রিডিউস লাইপোলাইসিন কে আবার অক্সিডাইজ লাইপোলাইসিন বানানো এবং তারপরে এফএডি কে এফএডিএইচ2 তে কনভার্ট করা এবং হচ্ছে পরবর্তীতে কি করা এনএডি কে এনএডিএইচ এ কনভার্ট করা এখন কি মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়েছে জি ম্যাম অনেকটা ক্লিয়ার ম্যাম এনজাইম 2 এর কাজটা একটু বেশি মনে হয় ম্যাম বেশি কম এখন তোমরা পড়ে হিসাব করবা আমি এখন মাপতে পারবো না যে কে বেশি কাজ করে কে বেশি কম কাজ করে আচ্ছা এখন এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 5টা কোএনজাইমের নাম আমরা দেখেছি এখন এই 5টা কোএনজাইম 4টা ভিটামিন থেকে আসে সেই ভিটামিনগুলো কি কি থায়ামিন রিবোফ্লাভিন নিয়াসিন এবং প্যান্টোথিনেট এখন তোমরা একটা কাজ করবা এই 5টা ভিটামিনের অরিজিনাল নাম কি আমরা মানে কি নামে চিনি এটাও তোমাদের হোমওয়ার্ক ম্যাম বুঝি নাই ম্যাম কথাটা আরেকবার বলেন 5টা ভিটামিনের ভিটামিনগুলোর নাম আরেকবার বলেন থায়ামিন রিবোফ্লাভিন নিয়াসিন প্যান্টোথিনেট জি ম্যাম এই যে 4টা ভিটামিনের আমরা কি নামে চিনি এদেরকে ভিটামিন B1 B2 B3 এই ধরনের নামে তুমি নিশ্চয়ই ভিটামিন B12 থায়ামিন ভিটামিন খাই আমি বলো এরকম কখনো বলো না ম্যাম রেটিনল খাও বলো কখনো না ম্যাম রেটিনল কি ভিটামিন এ তো এটা তো বলো না তো কখনো বলো অ্যাসকর্বিক অ্যাসিড খাই না ম্যাম সেটা তো বলো না তাহলে আমরা যেই নামে চিনি সেই নামগুলো তোমরা নিয়ে লিখে মানে বলবা আমাকে নেক্সট ক্লাসে জি ম্যাম ঠিক আছে জি ম্যাম লিখে জমা দিব ম্যাম লিখে জমা দেওয়া লাগবে না ক্লাসে বললেই হবে জি ম্যাম ওকে ম্যাম আচ্ছা তাহলে এই পর্যন্ত মোটামুটি আমরা বুঝলাম পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে বুঝতে পারলাম ঠিক আছে এখন একটা কে জানি একজন বলছিল না যে রিঅ্যাকশন মেকানিজম কিন্তু এরকমই কঠিন প্রত্যেকটা রিঅ্যাকশন কিন্তু এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে ঘটে সো আমরা এখন রিঅ্যাকশন মেকানিজমটা এইজন্য এখন যাচ্ছি না তোমাদের নেক্সট সেমিস্টারে একটা পুরো কোর্সই আছে রিঅ্যাকশন মেকানিজম সেখানে গেলে তোমরা দেখতে পাবা যে রিঅ্যাকশন হবে কি হয় আর মেকানিজম কি
এখানে আমরা শুধু এই মেকানিজমটাই পড়বো। তারপর টিসিএল সাইকেলে দুই একটা এখন আজকে কি আর শুরু করব টিসিএল সাইকেল না থাকবে? ম্যাম আজকে থাক, আজকে তো সময় তো হয়ে গেছে, প্রায় 10 মিনিট আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকো তোমরা। ম্যাম এক মিনিট বলো। ম্যাম কিছু মনে করবেন না, পরীক্ষা নিয়ে একটু জিজ্ঞাসা করি ম্যাম। আমরা লাস্ট একটা পরীক্ষা দিয়েছি, আসলে এতটা খারাপ লেগেছে যে 19টা কোশ্চেন 15 মিনিট, এবং কোশ্চেন গুলো এমন বড় বড় যে আমাদের ওই কোশ্চেন পড়ে শেষ করতেই আধা ঘন্টা লাগে, আর উত্তর দেওয়া তো দূরের কথা। তো দেখা গেছে ম্যাম, এটা আপনার কাছে অনুরোধ থাকবে যে আমাদের কোশ্চেনের উপর হিসাব করে টাইমটা একটু দিবেন ম্যাম, প্লিজ ম্যাম। এখন শুনো, কারো এক্সাম্পল কারো উপর চাপাবা না। তোমাদের তো আমার পড়াও ভালো লাগে না, এটা আমি জানি। তো এখন সেটা এখন অন্য টিচারকে যে বলো না সেটারও কি। এখন শুনো, প্রত্যেককে হচ্ছে ইন্ডিভিজুয়াল, এক একজনের পড়ানোর প্যাটার্ন এক রকম, এক একজনের কোশ্চেন প্যাটার্ন এক এক রকম, এক একজনের অ্যাটিটিউড এক এক রকম। সো আমার রিকোয়েস্ট থাকবে কারোর সাথে কারো মিলাবা না। আমি চেষ্টা করি যে স্টুডেন্টরা যাতে না ঠকে। তোমাদের মধ্যে একজনের কোর্স আছে, আমার আরেকটা, তো তার সাথে কথা বলে দেখো তারা কেমন পরীক্ষা দিয়েছে। আমার কোশ্চেন আমি সাধারণত মোটামুটি সময় দেই। আমার সময় 20টা কোশ্চেন থাকবে, 25 মিনিটের মতো সময় দিব সাবমিশন সহ, ঠিক আছে ম্যাম? এটা কি গুগল ফর্মে হবে? আর 5 মিনিট সাবমিশন টাইম। হ্যাঁ, 5 মিনিট সাবমিশন টাইম। সো এর মধ্যে আর যেটা কথা হচ্ছে, যদি এর মধ্যে তোমরা সাবমিট না করতে না পারো, আমি আর কোনো কোশ্চেন রিসিভ করব না। কোনো কোশ্চেন আমাদের তো লিখতে হবে না, জাস্ট গুগল ফর্মে না লিখতে হবে না। না ঠিক আছে, লিখতে হবে না, তাহলে ঠিক আছে থাকবে ম্যাম। আর লাস্টে এমন হয়েছে ম্যাম, জিমেইলে আমাদের প্রশ্ন দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেছে নেটের কারণে কেউ কানেক্ট করতে পারছে, কেউ পারে নাই। এইটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে ম্যাম। মানে তাহলে কিভাবে দিলে তোমাদের সুবিধা হয়? তোমরা মেসেঞ্জারে দিয়ে দিন ম্যাম। জুম ম্যাম আপনি গ্রুপে দিয়ে দিন। আমি জুম একটা ওপেন করি, জুম মিটিং ওপেন করি। হ্যাঁ, তাহলে হবে ম্যাম। জুম মিটিং এর ওই যে ওখানে দিয়ে দিব। আর যদি সেখানে সবাই না পাও তাহলে মেসেঞ্জারে মেসেঞ্জারে লিংকটা দিয়ে দিলে ভালো হবে ম্যাম। হ্যাঁ ম্যাম, এটাই ভালো হবে, মেসেঞ্জারে লিংক দিলে ভালো হবে ম্যাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। গুগল মিট চালু করলে বেটা, জুম মিট চালু করলে বেটা, আমরা কিছু কথা কম করতে বেটা, আমরা ফ্রেন্ড লই কি থাকি তখন তো বিপদ হয়ে যাবে। তোমরা তো বুঝো না, তোমরা তো ঠিক আছে। আমারে কেডা জানি 3বার কল দিছে, কল কাটতেছি আবারও কল দিছে। মেজাজটা কেমন খারাপ হলো, প্রথম গালিগালাজ কইরা দেয় কেডা এটা দেখতে। আজ করতে আছে ম্যাডাম লোক এমনি কি করবেন, ভালোবাসা চলতে আছে, আমরা না বুঝছে। হ্যালো, হ্যাঁ আন্টি। আন্টি আমি কি জানি তো ক্লাস করতেছিলাম, তো আমি যে এখন আসলে এখন আইতে পারবো। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি, 5 মিনিটের মধ্যে আইতেছি। ওকে, নওলি সামনে গেলে আইতো কিটা সামনে গেলে তাই আমার কল থেকে লেগে ইমার্জেন্সি যাইতাম। আমি কাটতে 3টা হেভি লিস্ট কল কেডা এটা? সামনে গেলে আন্টিটা আমার। হ্যাঁ তো আবার কি আন্টি? আর ওটা হেভিডিতে আমারে প্রথমে লাইনে কাজ শিখেছে, প্রথম সবকিছু হেভিডি আমার মা বাবা। আর কোসকে আর বুঝছ বড়, আমি যখন কাজ পারি না, কালেকশনও পারি না, আমার আইনে লোকে স্যারের কাছে স্যার এই ফলতে লেভেল কম পারে ইয়ার হইলে অনেক তার তো বেতন কিছু দূরে দেন লাগবে না। এটা স্যার তার আমি এমনি ফি দিতে পারতাম না। বলবে ঠিক আছে স্যার, তার কিছু বেতন দিলেন। পর মাস শেষ হয়ে স্যার আমার বেশ 3000 টাকা দিচ্ছে। আর যেই জায়গাতে আমি ফ্রি কাম করে ফুল পাই না, এই জায়গাতে আমার 5 শেষে 3000 টাকা দিচ্ছে। 2-3 বার গেছি আর আমার বেতন বাইরে 6000 টাকা গেছে। কয়দিন পরে গেছে যে 8000 টাকা, ও কয়দিন পরে 10000। মানে একমাত্র এই মহিলা আমার বেটা পুরো মা বাপ বললাম না, এমনি মা বাপ কইনি বেটা। এবারে আমার বেতন একমাত্র এই ভিডিওতে বেতন বাড়াই আমার প্রফিট দিতে দিচ্ছে। আমার ভিডিও চাইতেছে আমার আবার সানে ঢুকাইছে। সানে অনেক কোনো আশা আছে আগে 80 ডিলে বাইক করে দিব। আর আমি ঢুকলে তো আমি সব সানে সব ডিলে বাইক করে দিলাম। বাইক করে দিয়ে আমি আমার নিজের ইয়া শুরু করে মানে নিয়ে সামনে ঢুকাম, রাস্তায় ঢুকাম, তোরে ঢুকাম, ঢুকে সব ফার্ট টাইম গাইনি চলবো সব। একসাথে গোবিন্দরা বাইক করে দিলাম, বাঞ্চুত বাঘ আর নিলে নারায়ণেরা বাইক করে দিলাম। বুড়াটা একটা আছে, নারায়ণেরা তো বাইক করে দেন। বুড়াটা কি রে, এতে আর কতদিন করবো? বুড়াটারে তো